Hello everybody, thank you very much and welcome to the special IELTS class on paraphrasing in IELTS. আপনারা সবাই জানেন যে প্যারাফ্রেজ করাটা IELTS এর জন্য এতটাই বেশি ইম্পর্টেন্ট যে আপনি যদি প্যারাফ্রেজ না করেন তাহলে আপনার IELTS পরীক্ষাতে ভালো মার্ক আসবে না। তো প্যারাফ্রেজটা আসলে কি এটার উপর বিস্তারিত কথা বলবো আমরা এবং বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে আমরা সেটা দেখাবো এবং প্যারাফ্রেজটা শুধুমাত্র IELTS স্পিকিং এই দরকার যে তা না, IELTS স্পিকিং এ, রিডিং, রাইটিং, লিসনিং সব ক্ষেত্রে আমাদের প্যারাফ্রেজটা দরকার। কারণ আপনার এটা আমরা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। সো আই এম গোইং টু শেয়ার দ্য স্ক্রিন সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। আচ্ছা আমরা লিঙ্কিং ওয়ার্ড অন্য লেকচারে চলে গেছি। প্যারাফ্রেজ, আচ্ছা আমাদের দুইটা লেকচার এখন অন করা আছে। প্যারাফ্রেজ, তো প্যারাফ্রেজটা আসলে কেন দরকার আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবাই একটু আমাকে এনশিওর করেন যে আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি স্ক্রিনটা দেখা যায় কিনা। যদি ক্লিয়ারলি স্ক্রিনটা দেখতে পান তাহলে আমি বুঝতে পারবো যে না, ক্লাসটা শুরু করা যায়। How to paraphrase in IELTS, IELTS test to get 7+ in IELTS. আচ্ছা, মেসেঞ্জারে অলরেডি আপনারা মেসেজ দিয়েছেন যে হ্যাঁ শুনতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। ইয়েস স্যার, থ্যাংক ইউ। তাহলে দেখেন, প্যারাফ্রেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস টু লার্ন বিফোর ডুইং ইউর টেস্ট, doing your IELTS test. It's most important for writing and speaking, but will also help you in the reading and listening tests. In other words, অন্যথায়, in other words, এটা একটা লিঙ্কার। আপনারা সবাই জানেন লিঙ্কার সম্পর্কে আমরা বলছিলাম যে অন্যথায় মানে অন্যভাবে বলা যায় বা অর্থাৎ if you know how to paraphrase, you are more likely to get the score you need. মানে হচ্ছে হাই ব্যান্ড স্কোর পাবেন। দ্য মেন্টাল প্রসেসেস, এই যে আপনি যখন প্যারাফ্রেজ করবেন কোনো কিছু তখন আপনার মনের ভিতরে কাজ করবে ওয়ার্ডটা, মিনিংটা বোঝার জন্য। প্যারাফ্রেজ মানে তো হচ্ছে যে মিনিংটা ঠিক রেখে, শব্দের অর্থ ঠিক রেখে, সেন্টেন্সের অর্থ ঠিক রেখে আপনি জাস্ট ঘুরায় ফিরে বাক্যটাকে কি করবেন, আলাদাভাবে নিজের মতো করে সাজায় নেবেন। এটা নিজের স্মার্টনেস দেখানো, উইকনেস, নিজের যে ইউনিকনেস সেটাকে প্রদর্শন করা হয় প্যারাফ্রেজের মাধ্যমে। স্মার্ট পার্সোনালিটি প্রদর্শন করে। আর এই প্যারাফ্রেজটা এত বেশি ইম্পর্টেন্ট কারণ প্যারাফ্রেজ যদি আপনি করেন তাহলে আপনার লেক্সিক্যাল রিসোর্সেস দেখানো হয়ে যাবে। এক্সামিনার খুশি হবে যে আপনি কিছু লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি চেঞ্জ করছেন। মানে প্যারাফ্রেজ করার টেকনিক হচ্ছে ভোকাবুলারি চেঞ্জ করে দেওয়া শব্দ। যেমন ধরেন আমি যদি আইএলটিএস এক্সামিনার যদি জিজ্ঞাসা করে আপনাকে যে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি কি ট্রাভেল করা পছন্দ করেন, তখন আপনি প্যারাফ্রেজ করে বলবেন যে ডেফিনেটলি ইয়েস, ডেফিনেটলি ইয়েস, আই রিয়েলি এনজয় ভিজিটিং ডিফারেন্ট প্লেসেস। এই যে ভিজিটিং ডিফারেন্ট প্লেসেস, প্যারাফ্রেজ করে আমরা কি করলাম, ভিজিট বানাই দিলাম। প্যারাফ্রেজ করে ট্রাভেলিংটা চেঞ্জ করে আমরা প্যারাফ্রেজ করে ভিজিট করে দিলাম। এই যে ভোকাবুলারিটা দেখালেন এক্সামিনারকে, এক্সামিনার খুশি হয়ে গেল। তারপর হচ্ছে যে প্যারাফ্রেজ করলে বাক্য চেঞ্জ হয়। যেমন ধরেন আপনার পরীক্ষার সময় এরকম থাকতে পারে যেমন যে কম্পিউটার ইজ এসেনশিয়াল ফর এডুকেশন। এটা এটা হচ্ছে যে আপনার সেন্টেন্সে দেওয়া আছে, কম্পিউটার ইজ এসেনশিয়াল ফর এডুকেশন, মানে কম্পিউটার শিক্ষা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি একটু নিজের ভাষায় যদি লিখেন যে আধুনিক শিক্ষা ব্যবস্থা কম্পিউটার ছাড়া অকল্পনীয়, যে বাংলাটা আমি বললাম, ইংলিশে এখন করে ফেলি, আমরা বলবো কি যে মডার্ন এডুকেশন সিস্টেম ইজ ইম্পসিবল উইদাউট দ্য হেল্প অফ কম্পিউটার, ফর এক্সাম্পল। এভাবে আমরা বলতে পারি না। আবার যদি এইভাবে বলি যে কম্পিউটার ইজ দ্য গিফট অফ মডার্ন এডুকেশন, কম্পিউটার ইজ দ্য গিফট অফ মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি হুইচ ইজ বেনিফিশিয়াল ফর এডুকেশন। এভাবে বানায় আপনারা কি করবেন, শব্দের অর্থ, বাক্যের অর্থ ঠিক রেখে নিজের ভাষায় জাস্ট আমরা কি করবো, গুছায় আমরা লিখবো। এটাকে বলা হয় প্যারাফ্রেজ। আচ্ছা, আমরা প্যারাফ্রেজের আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা একদম সরাসরি থিওরিটিক্যালি কিছু আলোচনা করি, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে আরো। ঠিক আছে, সো আমরা আবার শেয়ার করছি স্ক্রিন। তাহলে দেখেন, প্যারাফ্রেজিং ইজ সিম্পলি rewriting a phrase or sentence so that it has the same meaning but with different words. তাহলে সেম মিনিং থাকবে কিন্তু ওয়ার্ডস গুলো থাকবে কি ডিফারেন্ট থাকবে। আচ্ছা, আপনারা একটু বলেন যে স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, নাকি আর একটু বড় করব? অলরেডি বড় করলাম। আচ্ছা,
ওকে, তাহলে আমরা তাহলে এখানে দেখলাম যে প্যারাফ্রেজিং ইজ সিম্পলি রিরাইটিং আ ফ্রেজ অর সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সকে বা ফ্রেজকে নতুন করে আবার লিখতে হবে so that it has the same meaning but with different words দিয়ে মিনিংটা সেম রাখা। সো লেটস লুক এট এক্সাম্পল। তাহলে একটা এক্সাম্পল এখানে দেখেন, আমরা প্যারাফ্রেজ দিয়ে একটা বাক্য রচনা করলাম। দেখেন example, paraphrasing is one of the most important skills to learn before doing your IELTS test. এটা হচ্ছে আমাদের বাক্য, এটা দেয়া ছিল এক্সামিনার, এটা প্রশ্নে দেয়া আছে মনে করেন। আমরা এটাকে প্যারাফ্রেজ করে বলবো কি যে prior to taking the IELTS test, mastering the skill of paraphrasing, এটা কি বানানো হয়েছে দেখেন সেম অর্থ। এই যে প্রায়র টু আইএলস এক্সাম মানে হচ্ছে কি প্রায়রস টু আইএলস টেস্ট। আমরা যদি যে এখানে উপরে এখানে ছিল টেস্ট দেওয়া ছিল, আমরা এখানে এক্সাম দিব, আইএলস এক্সামিনেশন, এগুলাই হচ্ছে প্যারাফ্রেজ করা। এই যে অর্থ চেঞ্জ করলাম না কোনো, কিন্তু শব্দ চেঞ্জ করে দিলাম। এই যে আইএলস এক্সামিনেশন, এখানে ছিল আইএলস টেস্ট, তাহলে আমরা বললাম কি প্রায়র টু শব্দটার মানে হলো বিফোর ডুইং ইউর টেস্ট। তাহলে আমরা বললাম কি এখানে যে প্রায়র টু টেকিং আইএলস টেস্ট, ডুইং না বলে আমরা কি করলাম টেকিং দ্য আইএলস এক্সামিনেশন, মাস্টারিং দ্য স্কিল অফ প্যারাফ্রেজিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল। তাহলে আমরা এখানে কি করলাম ইম্পর্টেন্ট কথাটাকে আমরা কি করলাম ঘুরায় ফিরে এই যে ওয়ার্ডটাকে আমরা কি করলাম ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা সেটাকে আমরা চেঞ্জ করলাম, আমরা সেটাকে দিলাম ক্রুশাল হিসাবে। এটাকে বলা হয় প্যারাফ্রেজ। তাহলে আমরা এখানে কি করলাম শব্দের অর্থ ঠিক রাখলাম কিন্তু শব্দটা আমরা চেঞ্জ করে দিলাম। এই যে ক্রুশাল ইউজ করলাম আমরা, মোস্ট ক্রুশাল, আগে ছিল মোস্ট ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে প্যারাফ্রেজিং, শব্দের অর্থ চেঞ্জ করে। শব্দের অর্থ মানে কি শব্দ চেঞ্জ করে অর্থ ঠিক রেখে। আচ্ছা, এরপর দেখেন আমরা একটা বাক্য চেঞ্জ করি কিভাবে। দেখেন বাক্য আমরা কিন্তু পড়েছিলাম স্কচ স্টেপ এন্ড সুপার গ্লু মেথড অফ সেন্টেন্স কনস্ট্রাকশন। তো স্কচ স্টেপ এন্ড সুপার গ্লু মেথডে আমরা পড়েছিলাম যে স্কচ স্টেপ বাক্যের শুরুতেও বসানো যায়, বাক্যের শেষেও বসানো যায়, মানে মাঝখানেও বসানো যায়। তো এখানে বাক্য ছিল এরকম যে অলদো ডেভিড ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ এ ফলিশ পারসন। এটা ছিল বাক্যের মধ্যে দেওয়া, এটা নরমালি দেওয়া ছিল। এটাকে প্যারাফ্রেজ ভার্সন করতে গেলে কি করতে হবে দেখেন, মিস্টার ডেভিড ইজ এ ফলিশ পারসন অলদো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই যে জাস্ট ঘুরায় আমরা কি করলাম অলদো যুক্ত অংশটুকু পরে দিলাম আর আগের অংশটুকু কি করলাম আমরা পরে দিলাম, পরের অংশটুকু আমরা আগে দিয়ে দিলাম। এটাকে বলা হয় কি মিস্টার কথাটা বাদ, ডেভিড ইজ এ ফলিশ পারসন অলদো হি ইজ অনেস্ট ম্যান। তাহলে এটা আমরা কি করলাম বাক্যটাকে একটু ঘুরাইয়া দিলাম, বাক্যের যে অংশ সেই অংশটাকে আমরা কি করলাম এদিক সেদিক করে চেঞ্জ করে দিলাম। এটাও একটা প্যারাফ্রেজ। তাহলে সেন্টেন্সকে অল্টার করা, তাহলে কি করা সেন্টেন্স, ওকে আমরা বললাম সেন্টেন্স অল্টার করে দিলাম, ALTER অল্টার। আচ্ছা, তাহলে দুইটা বাক্য আমরা কি করলাম প্যারাফ্রেজ করলাম। তাহলে প্যারাফ্রেজ কয়ভাবে করা যায়, একটা এখানে কি আমরা কোনো ওয়ার্ড চেঞ্জ করছি দেখেন, এখানে অনেস্ট এখানে অনেস্ট রয়ে গেছে, এখানে ফুলিশ এখানে ফুলিশ রয়ে গেছে, সবই কিন্তু ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করে নাই, জাস্ট আমরা চেঞ্জ করছি বাক্যের গঠনটা। তাহলে আগেরটা ছিল কি যে আমরা কি করছিলাম আগেরটার মধ্যে আমরা কি করছি ওয়ার্ড আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, ঠিক আছে। এখানেও বাক্য কিন্তু এদিক সেদিক করছি দেখেন, এই যে বিফোর টেকিং আইএলটিএস এক্সাম এই অংশটাকে আমরা আগে লিখছিলাম, আমরা লিখছিলাম যে প্রায়র টু টেকিং আইএলটিএস এক্সামিনেশন মাস্টারিং দ্য স্কিল অফ প্যারাফ্রেজিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল থিংস টু ডু। এই যে ওয়ান অফ দ্য দিলেই হচ্ছে কি আইএনজি যুক্ত, ওয়ান অফ দ্য যদি কোনো বাক্য থাকে তাহলে পরেরটা হবে কি প্লুরাল। তাহলে ক্রুশাল রে আমরা ইম্পর্টেন্ট দিলাম, ওয়ার্ড আমরা চেঞ্জ করে দিলাম, তাহলে ওয়ার্ড চেঞ্জ করে প্যারাফ্রেজ করা যায়। এখন কথা হচ্ছে যে আইএলটিএস পরীক্ষাতে যে ট্রু ফলস নট গিভেন যখন আমরা করব তখন আমরা দেখব যে বাক্যের প্যাসেজের মধ্যে দেওয়া আছে ইম্পর্টেন্ট আর আইএলটিএস পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া আছে ক্রুশাল, তখন আপনারা বুঝে নিতে হবে যে ওই ক্রুশাল দিয়ে ইম্পর্টেন্ট বুঝাইছে। এজন্য রিডিং এও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট প্যারাফ্রেজটা। বাই দ্য ওয়ে চলুন দেখে আসি যে কারা আমাদের চ্যানেলের সাথে আছেন অথবা কে কে সাবস্ক্রাইব করেন নাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা জাস্ট যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাস্ট সার্চ লাইক ইউরেকা EURE ইউরেকা EURE ইউরেকা আইএলটিএস এন্ড লাইফ অ্যাব্রড, এখানে দেখেন চলে আসলে লিংকটা,
এখানে জাস্ট ক্লিক দিবেন। এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন এখানে যে ইউরেকা আইএলটিএস এন্ড লাইফ অ্যাব্রড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলটা। তো এই চ্যানেলটাতে আপনারা যদি আইএলটিএস একটু দুর্বল হন অপেক্ষাকৃত, তাহলে আপনি এখানে ক্যাটাগরি করে দেয়া আছে, দেখেন টেন্স সিরিজ, আইএলটিএস গ্রামার, তারপরে লাইফ ইন কানাডা, সাসকাচুয়ান, আইএলটিএস রাইটিং, আইএলটিএস রিডিং, স্পিকিং, লিসেনিং, এখানে প্রত্যেকটা পার্ট পার্ট করে দেয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের যে বেসিক লেভেলটা সেটা একটু স্ট্রং হয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। আচ্ছা, তাহলে এই চ্যানেলটার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, এখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করেন, ঠিক আছে? আর যারা পেজে যারা আছেন আপনারা, তারা তো অবশ্যই লাইভের বিভিন্ন স্ট্রিম দেখতে পারবেন, যারা নাই তাদের জন্য শেয়ার করছি। এই ইউরেকা আইএলটিএস পাথওয়ে টু সাকসেস, এই পেজটাতে আপনারা একটু মানে লাইক করে রাখেন, ফলো করে রাখেন এই পেজটা, যাতে করে এই পেজের সব নোটিফিকেশন আপনারা দেখতে পান। আমার প্ল্যান আছে সামনে যে রেগুলারলি আমরা লাইভে যাব, লাইভের সেশনগুলো আপনারা দেখতে পারবেন। আইএলটিএস পরীক্ষাতে যে ট্রু ফলস নট গিভেন যখন আমরা করব, তখন আমরা দেখব যে বাক্যের প্যাসেজের মধ্যে দেওয়া আছে ইম্পর্টেন্ট, আর আইএলটিএস পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া আছে ক্রুশাল, তখন আপনারা বুঝে নিতে হবে যে ওই ক্রুশাল দিয়ে ইম্পর্টেন্ট বুঝাইছে। এজন্য রিডিং এও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, প্যারাফ্রেজটা। তাহলে প্যারাফ্রেজের আরেকটা বিষয় আমরা খেয়াল করি, আইএলটিএস রাইটিং এ দেখবেন এরকম থাকে যে মেনি পিপল বিলিভ দ্যাট কম্পিউটারস আর অ্যান ইম্পর্টেন্ট, এরকম লেখা থাকতে পারে অনেক সময়। কম্পিউটারস আর অ্যান ইম্পর্টেন্ট গিফট অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা দেওয়া আছে। তো এখন এটা মেনি পিপল বিলিভ দ্যাট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, কিন্তু এটাকে আপনাকে প্যারাফ্রেজ করে লিখতে হবে এরকম যে মেনি পিপলের জায়গায় বলবেন যে মেজরিটি অফ পিপল থিংক দ্যাট কম্পিউটারস আর কনসিডার্ড টু বি দ্য বেস্ট গিফট অফ মডার্ন টেকনোলজি। এটাকে প্যাসিভ ভয়েস করলে প্যাসিভ ভয়েসে এইভাবে করতে হবে, ঘুরাই দিলাম, আমরা অ্যাক্টিভ ছিল না, এটা মেজরিটি অফ পিপল থিংক দ্যাট কম্পিউটারস আর কনসিডার্ড টু বি ইউজফুল টু বি দ্য বেস্ট গিফট অফ মডার্ন টেকনোলজি। তো এই বাক্যটাকে যদি আমরা এখন প্যাসিভ করি, তাহলে দেখেন হয়ে যায় কি, ইট ইজ ফ্রিকুয়েন্টলি বিলিভড বাই এ নাম্বার অফ পিপল, অথবা বাই মেজরিটি অফ পিপল, বিলিভড বাই অথবা থট বাই এ মেজরিটি, বাই এ নাম্বার অফ পিপল, অথবা বাই মেজরিটি অফ পিপল, অথবা বাই এ লার্জ প্রপোর্শন অফ পিপল, বাই এ স্কুল অফ থট, যাই লেখেন না কেন কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ইট ইজ দিয়া বাক্যটা শুরু করবো। ইট ইজ ফ্রিকুয়েন্টলি বিলিভড বাই মেনি, মেজরিটি অফ পিপল থিংক দ্যাট, আমরা বলতে পারি কি যে ইট ইজ থট বাই মেনি পিপল বা ইট ইজ থট বাই মেজরিটি অফ পিপল, হ্যাঁ, দ্যাট কম্পিউটারস আর দ্য বেস্ট গিফট অফ মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি। আমরা কি করলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিলাম, এটা একটা প্যারাফ্রেজ। দেখেন আইএলটিএস পরীক্ষাতে রাইটিং টাস্ক 1 এ আইএলটিএস এর এই মানে প্যারাফ্রেজটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমরা উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই দেখেন, the two pie charts show the percentage, এখানে বলছে কি show the percentage of electricity used in 1990 and 2000, অর্থাৎ 1990 এবং 2000 সালের ইলেকট্রিসিটি কি পরিমাণে ইউজ হইতো সেই অতীতকালের কথা বলছে, দুইটা পাই চার্ট সেটাই বর্ণনা করছে। তাহলে এখানে আমরা কিভাবে লিখছি দেখেন, the provided pie charts illustrate, এই যে শো কথাটাকে আমরা কি করলাম, প্যারাফ্রেজ করলাম, এটাকে আমরা কি করলাম, ইলাস্ট্রেট ইউজ করলাম। প্যারাফ্রেজ ওয়ার্ডের মিনিং ঠিক রেখে আমরা কি করলাম, শব্দটাকে চেঞ্জ করে দিলাম। এই যে প্রেজেন্ট ডেটা অন দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি ইউজড ইন পার্সেন্টেজ টার্ম, পার্সেন্টেজ টার্ম, আবার এখানে বলছে কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি আমরা দিয়েছি, এটা একটু ঘুরায় ফিরে সেম অর্থ রেখে আমরা কি করছি যে বিদ্যুতের পরিমাণ সেটা পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে বিটুইন দ্য ইয়ার 1990 এন্ড 2000। এখানে কিন্তু আগে কিন্তু বিটুইন ছিল না, আমরা কি করছিলাম, জাস্ট আমরা কি করছি যে ইন 19 এন্ড আমরা লিখছি বিটুইন 1990 এন্ড 2000। জাস্ট আমরা এখানে মেইন যে জিনিসটা বুঝাইছি সেটা হচ্ছে যে শব্দ চেঞ্জ করলাম আমরা, ওয়ার্ডের মিনিংটা কিন্তু ঠিক আছে, ইলাস্ট্রেট করা যা শো করা সে একই জিনিস। আর এখানে যদি আমরা বলি প্রেজেন্ট ডেটা, ডেটা অন দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, সেম অর্থই প্রকাশ পাচ্ছে এখানে। এটা হলো টাস্ক 1 এও আমরা কিন্তু প্যারাফ্রেজ করতে হয়, প্যারাফ্রেজ যদি কেউ না করে তাহলে তার ভালো মার্ক আসবে না। তো আমরা কিছু কমন কিছু মেথড আছে প্যারাফ্রেজ করার, আমরা সেই মেথড গুলো নিয়ে আসলে আলোচনা করব। এতক্ষণ আমরা সাধারণ আলোচনা করলাম,
এখন আমরা সরাসরি মানে কয়েকটা পদ্ধতিতে আমরা প্যারাফ্রেজ করব, সেই বিষয়গুলো আমরা আরো কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে একটু খেয়াল করে দেখেন, মেথড নাম্বার 1 হচ্ছে ইউজিং সিনোনিমস। অলরেডি আমরা কিন্তু আলোচনা করছি এক্সাম্পলে, কিন্তু আরো বেশি থিওরিটিক্যালি আরো ডিপলি আমরা আলোচনাটা করতেছি, যাতে সবার জন্য এটা ধারণাটা যাতে ক্লিয়ার হয় যে প্যারাফ্রেজ জিনিসটা আসলে কি এবং কিভাবে প্যারাফ্রেজ করা যায়। তাহলে দেখেন এখানে সিনোনিমস আর ডিফারেন্ট ওয়ার্ডস দ্যাট হ্যাভ দ্য সেম মিনিং। অর্থাৎ সিনোনিম মানে হলো সমার্থবোধক শব্দ। আমরা পড়ছিলাম, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমরা পড়ছিলাম না, সমার্থবোধক শব্দ আর একটা হলো বিপরীতার্থক শব্দ। তো এই সমার্থক শব্দ হচ্ছে এ প্যারাফ্রেজ, সেম মিনিং থাকবে। ফর এক্সাম্পল, হিউম্যানস শব্দটা হচ্ছে কি সিনোনিম অফ পিপল। হিউম্যান মানে হচ্ছে কি, পিপল মানে হচ্ছে জনগণ, মানুষ, আর হিউম্যান মানে হচ্ছে মানুষ। ঠিক সেম ভাবে অ্যাট্রাকটিভ শব্দটা হচ্ছে বিউটিফুল এর সিনোনিম। আপনি যদি বলেন যে শি ইজ অ্যাট্রাকটিভ, এর মানে হচ্ছে শি ইজ বিউটিফুল। Simply, this method simply replaces word with the same meaning in order to produce a new sentence. নতুন একটা সেন্টেন্স তৈরি করার জন্য আপনাকে জাস্ট একটা কি করব, ওয়ার্ডটা চেঞ্জ করবে। এটা হচ্ছে একটা পদ্ধতি প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজ খুবই ইম্পর্টেন্ট, প্যারাফ্রেজ না করলে নাম্বার ভালো আসবে না। দেখেন এখানে এক্সাম্পল দিছে, এক্সাম্পল হচ্ছে এরকম যে মাই কার নিডস পেট্রোল, আমার গাড়ির পেট্রোল দরকার। মাই কার নিডস পেট্রোল। আপনি যদি এটাকে প্যারাফ্রেজ করেন তাহলে এরকম হবে যে মাই ভেহিকল রিকোয়ার্স ফুয়েলস। তাহলে মাই ভেহিকলস, কার মানে হলো কি ভেহিকলস, মাই কারের জায়গায় আমরা কি করলাম ভেহিকলস দিলাম, আর নিডস শব্দটাকে আমরা কি করলাম রিকোয়ার করে দিলাম। নিডস মানে হচ্ছে কি রিকোয়ার। তাহলে কার হচ্ছে ভেহিকলস আর রিকোয়ার হচ্ছে নিডস। পেট্রোলের আমরা কি করলাম ফুয়েল। বুঝতে পারছেন? এইভাবে হলো কি যে শব্দের অর্থ ঠিক থাকবে, কিন্তু আমরা ভোকাবুলারিটা কি করব, আমরা চেঞ্জ করে দেব। এটাকে বলা হয় প্যারাফ্রেজ। এটা হলো সিনোনিম ব্যবহার করে। আরো একটা উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন, দিস ইজ দ্য মোস্ট কমন মেথড দ্যাট স্টুডেন্টস ইউজ এন্ড ইট ক্যান বি ইউজড ইফেক্টিভলি, বাট ইউ শুড বি কেয়ারফুল। The biggest mistake students make is trying to paraphrase and the word have similar meaning but not the same meaning. অনেক সময় সিমিলার মিনিং থাকে কিন্তু সেম মিনিং হয় না অনেক সময়। মানে এখানে কিছু কিছু বিষয় আছে যে আমাদের বুঝতে হবে। যেমন হচ্ছে যে ওই যে কি বলে যে ওই এক লোকে আমরা পড়ছিলাম এরকম যে সফিস্টিকেটেড শব্দটার মানে হচ্ছে খুব মানে প্রযুক্তি। ধরেন আপনি একটা ভালো কম্পিউটার ইউজ করেন, দামি কম্পিউটার ইউজ করেন, এটাকে বলা হয় সফিস্টিকেটেড টেকনোলজি, মানে মানসম্মত সফিস্টিকেটেড। এখন আপনি যদি বলেন যে কোনো মানুষ সম্পর্কে যখন আপনি বলবেন, যদি বলেন যে হি ইজ এ ভেরি গুড পারসন এন্ড হি ইজ ভেরি সফিস্টিকেটেড, এখানে কিন্তু এটা হবে না। সফিস্টিকেটেড কথাটা মানসম্মত ঠিক আছে, কিন্তু ওই মানুষের ক্ষেত্রে যখন আপনি বলবেন তখন আপনি বলবেন রিসোর্সফুল, মানে হচ্ছে কোয়ালিটি সম্পন্ন মানুষ, সে রিসোর্সফুল মানুষ, রিসোর্স পারসন। তারপর আপনি বলতে পারেন যে যে আপনি গ্রেট বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই একই ওয়ার্ড সব জায়গায় ব্যবহার করা যাবে না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরো কিছু বিষয় আছে প্যারাফ্রেজের। আমরা তাহলে সিনোনিম ওয়ার্ড একটা বিষয়, আর আরো কিছু উদাহরণ দিই, দেখেন তাহলে ক্লিয়ার হবে। এই উদাহরণগুলো আপনি পাবেন কিছু কিছু, এগুলো হচ্ছে আমাদের যে একজন বিশিষ্ট একজন আইএলটিএস ট্রেনার লিজের ওয়েবসাইটে কিছু উদাহরণ দেওয়া আছে, আপনি দেখতে পারেন। আর এইখানে কয়েকটা উদাহরণ আছে যেগুলো লিজ থেকে নেওয়া। ভায়োলেন্ট ক্রাইম ইজ অন দ্য রাইজ অ্যামং টিনেজার্স। ভায়োলেন্ট ক্রাইম শব্দটার মানে হচ্ছে কি যে খুবই বেপরোয়া, ভায়োলেন্ট মানে দুর্ধর্ষ অপরাধ। কিছু কিছু অপরাধ আছে যেগুলো দুর্ধর্ষ। দেখেন, ভায়োলেন্ট ক্রাইম ইজ অন দ্য রাইজ অ্যামং টিনেজার্স, অর্থাৎ ওই তরুণদের মধ্যে যে ভায়োলেন্ট ক্রাইমস সেটা হচ্ছে রাইজ, অন দ্য রাইজ মানে হচ্ছে কি সেটা বাড়ছে, সেটা মানে ঊর্ধ্বগতি সম্পন্ন, বা যেটা ক্রমবর্ধমান। মানে ক্রমবর্ধমান শব্দটার মানে হলো যেটা ক্রমে ক্রমে আস্তে আস্তে কি করতেছে, সেটা বাড়তেছে, যেটা এটা বলা হয় ক্রমবর্ধমান। তাহলে দেখেন ক্রমবর্ধমান অন দ্য রাইজ আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আর কি ব্যবহার করতে পারি আমরা একটু খেয়াল করে দেখি যে হ্যাঁ, অন দ্য রাইজ। আরেকটা উদাহরণ আমরা দিতে পারবো এখানে। হ্যাঁ, এটাকে আমরা যদি বলি এইভাবে যে ভায়োলেন্ট অফেন্সেস, তাহলে ক্রাইম শব্দটাকে আমরা কি করলাম অফেন্স করে দিলাম। যাহা ক্রাইম তাহাই হচ্ছে কি অফেন্সেস। তাহলে ভায়োলেন্ট অফেন্সেস আর সেম অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে। ভায়োলেন্ট অফেন্সেস, যাহা ক্রাইম তাহাই কিন্তু অফেন্স। তাহলে ভায়োলেন্স অফেন্সেস আর দা কি বলছে আর রাইজিং। এই যে অন দা রাইজ কথাটা যে আমরা বলছিলাম এখানে, সেটা আমরা না বলে আমরা বলছি কি ভায়োলেন্স অফেন্সেস আর রাইজিং অ্যামং ইয়াং পিপল।
তাহলে এই ইয়াং মানে হচ্ছে যে টিনেজার্স মানে হচ্ছে ইয়াং পিপল। আচ্ছা আমরা যদি এখানে রাইজিং না বলে যদি আমরা এখানে বলতাম যে ইনক্রিজিং, তাও কিন্তু সেম অর্থটাই প্রকাশ পাইতো। দেখেন INCREASING, তাহলে ভায়োলেন্ট ক্রাইমস আর ইনক্রিজিং অ্যামং ইয়াং পিপল বা ইয়াং জেনারেশন। অথবা আমরা যদি বলতাম ইয়াংস্টার্স শব্দটার মানে তো জানেন সবাই, ইয়াংস্টার্স মানে হচ্ছে কি, যারা হচ্ছে যে তরুণ প্রজন্ম তাদেরকে বলা হয় ইয়াংস্টার্স। আচ্ছা আর কি আছে আমরা খেয়াল করব, দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আরো কিছু উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং ইজ মোস্টলি কজড বাই এমিশনস ফ্রম ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনস। তাহলে এখানে গ্লোবাল ওয়ার্মিং বলতে যেটা বোঝানো হয়েছে, ক্লাইমেট চেঞ্জ বলতে সেম অর্থটাই বোঝাচ্ছে এখানে। তাহলে আপনি যদি বলেন যে গ্লোবাল ওয়ার্মিং না বলে যদি বলেন ক্লাইমেট চেঞ্জ ইজ মেইনলি কজড, এই যে মোস্টলি কজড এটাকে আমরা বললাম কি মেইনলি কজড। মোস্টলি রে না বলে আমরা কি করলাম মেইনলি, মোস্টলিটাকে আমরা চেঞ্জ করে আমরা মেইনলি বলেছি। তাহলে কজড বাই দ্য রিলিজ অফ, ওকে, বাই দ্য এমিশন কথাটা আমরা কি করলাম চেঞ্জ করে দিলাম। এমিশন মানে হচ্ছে নির্গত হওয়া, হ্যাঁ এটাকে আমরা রিলিজ করে দিলাম। ফ্রম ইন্টারনাল কম্বাসন মানে হচ্ছে এটার মানে হলো এটাতে যা বোঝানো হয়েছে এই ফিউমস ফ্রম আদার মোটর ভেহিকলস, অর্থাৎ মোটর ভেহিকলস থেকে যে ধোঁয়া বের হয় সেই ধোঁয়াটাকেই বোঝানো হয়েছে। আর এখানে বলছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ঠিক আছে, সেম অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা মেথড যে শব্দের অর্থ ঠিক রাখবো কিন্তু শব্দ ঘুরাইয়া ফিরে আমরা কি করব চেঞ্জ করে দিব। আচ্ছা তাহলে ভায়োলেন্ট ক্রাইমস আর রাইজিং এবং অ্যাডোলেসেন্ট, এটাও ব্যবহার করা যাবে। অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে কি তরুণ, ওই যে 13 থেকে 19 বছর পর্যন্ত। আচ্ছা এখানে একটু ব্যাখ্যা আছে মনে হয় সম্ভবত, 18 থেকে 30 পর্যন্ত যারা এরা হচ্ছে ইয়াং জেনারেশন। A more common term would be adolescent of young people between ages 19 পর্যন্ত, 13 থেকে 19 পর্যন্ত যারা অ্যাডোলেসেন্ট। আচ্ছা এরপরে দেখেন মেথড নাম্বার 2। আচ্ছা মেথড নাম্বার 1 সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছেন যে প্যারাফ্রেজটা আমরা কিভাবে করলাম? জাস্ট একজন জাস্ট একটু মেসেজ দেন আমাকে, আমরা বুঝতে পারতেছি। স্যার জুম দি স্ক্রিন 41। আচ্ছা একটু মানে একটু কনফার্ম করেন তো যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সবকিছু। জি স্যার। ওকে থ্যাংক ইউ। তাহলে দেখেন মেথড নাম্বার 2 চেঞ্জ দ্য ওয়ার্ড অর্ডার। দেখি আমরা এখানে কিভাবে দিছি, চেঞ্জিং দ্য ওয়ার্ড অর্ডার, অর্থাৎ ওয়ার্ড অর্ডার মানে হচ্ছে কি শব্দের যে অর্ডার, শব্দের যে জায়গা পরিবর্তন করবে শব্দ। দেখেন চেঞ্জিং দ্য ওয়ার্ড অর্ডার অলসো অ্যালাউজ আস টু ইফেক্টিভলি প্যারাফ্রেজ a sentence but again we have to be careful। যখনই আপনি এটা প্যারাফ্রেজ করবেন তখন আপনার বুঝে শুনেই করতে হবে, না বুঝলে কিন্তু হবে না। আচ্ছা দা 100% রুল, এগুলো আমাদের প্রয়োজন নাই, আমি এগুলো বাংলায় বলে দিব আপনারা বুঝতে পারবেন। উদাহরণে যাই সরাসরি। পরীক্ষার সময় কোয়েশ্চেন থাকে এরকম, as languages such as Spanish, Chinese and English become more widely used, অর্থাৎ যেহেতু কিছু কিছু ভাষা চাইনিজ, ফ্রেঞ্চ, আমরা বলতে পারি চাইনিজ, স্প্যানিশ এন্ড ইংলিশ বিকাম মোর ওয়াইডলি ইউজড, এগুলো অনেক বেশি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। দেয়ার ইজ এ ফিয়ার দ্যাট মেনি মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস মে ডাই আউট, অর্থাৎ কিছু ল্যাঙ্গুয়েজ কি হইতে পারে ডাই আউট হইতে পারে। ডাই আউট মানে হচ্ছে কি বিলুপ্ত হয়ে যাওয়া, ডাই আউট মানে হচ্ছে কি বিলুপ্ত হয়ে যাওয়া। তাহলে যেহেতু ল্যাঙ্গুয়েজেস সাচ এস স্প্যানিশ, চাইনিজ আর বিকাম মোর ওয়াইডলি ইউজড, কানাডাতে কিন্তু মানে প্রচুর মানুষ যারা হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ঠিক আছে, ফ্রেঞ্চ। তো এখন যদি কেউ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ করে দেখা গেছে একটা সময় মানুষ আস্তে আস্তে অন্য ভাষা ভুলে যাবে, প্রয়োজন পড়বে না অন্য ভাষা। দেখা গেছে নিজেদের মাতৃভাষা কানাডায় আসার পরে বাংলা ভাষা অনেক সময় প্রয়োজন পড়ে না, দেখা যাচ্ছে বাংলা ভাষা আর ব্যবহার করতে হয় না। কিন্তু যারা এখানে কমিউনিটির সাথে থাকে, নিজেদের কমিউনিটি, তারা তো অবশ্যই বাংলা ব্যবহার করবেই। তো দেখেন এখানে কোয়েশ্চেনের মধ্যে এরকম দেওয়া আছে, প্যারাফ্রেজ করে আমাদের কি করতে হবে, দেখেন চেঞ্জিং দ্য ওয়ার্ড অর্ডার আমরা কি করছি, দেয়ার ইজ এ ফিয়ার দ্যাট, অর্থাৎ আমরা কি করছি যে পরের অংশটুকু আগে ব্যবহার করছি, এটাকে বলা হয় ওয়ার্ড অর্ডার চেঞ্জ করে দেওয়া। দেয়ার ইজ এ ফিয়ার দ্যাট মেনি মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস মে ডাই আউট। আচ্ছা এখানে যদি আমরা বলি যে ডাই আউট না বইলা যদি আমরা বলি এক্সটিংক্ট, বিলুপ্ত হয়ে যাওয়া। আচ্ছা আমি যদি বলি যে মে ডিসঅ্যাপিয়ার, সেটাও কিন্তু হবে ডিসঅ্যাপিয়ার, শব্দের অর্থ চেঞ্জ করে দেওয়া। সো দেখেন as the languages such as Spanish, Chinese, English become more widely used, জাস্ট আমরা কি করছি শব্দের অর্থটা ঠিক রেখেছি, সেন্টেন্সের শুধু স্ট্রাকচারটা চেঞ্জ করে ঘুরাইয়া ফেলছি আর কি। হ্যাঁ
আগের অংশটুকু পরে পরের অংশটুকু, এটাকে বলা হয় প্যারাফ্রেজ। তারপরে দেখেন আরো কিছু প্যারাফ্রেজের বিষয় আছে। আমরা দেখেন এখানে দেখেন আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি আমরা এখানে। এই কোয়েশ্চেনটার মধ্যে দেখেন তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। Learning to manage money is one of the key aspects to adult life. So এখানে আমরা কি লিখছি যে learning to manage money is one of the aspects to adult life, that is key, এইভাবে বলছি। অ্যাকচুয়ালি যে মোস্ট কথাটা লেখা আছে না যে one of the key aspects বলছে যে এই যে one of the key aspects, এই কি কথাটাকে আমরা শেষের দিকে বলছি। এই যে learning to manage money is one of the aspects to adult life, that is key. এটা জাস্ট একটু ভাঙায় বলা আর কি, একটু ভেঙে বলা যায়। You can also change the word order if there is an adjective in the question. You do this simply by changing the adjective into relative clause. আপনারা সবাই রিলেটিভ প্রোনাউন পড়ছিলেন না? আমরা ক্লাসে আলোচনা করছিলাম না রিলেটিভ প্রোনাউন। এখানে একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়েছে আর কি, যে এরকম যে লার্নিং টু ম্যানেজ মানি ইজ ওয়ান অফ দ্য aspect to adult life, that is key. আমরা এরকম বলি না যে ওকে, আমরা যদি এইভাবে বলি যে ধরেন লিলি is a beautiful girl, beautiful okay girl, এখন আমি যদি বলি এইভাবে যে my sister Lily is a beautiful girl, এটা ছিল বাক্য, ঠিক আছে? এখন আপনি এটাকে জাস্ট একটু ঘুরায় ফিরে এভাবে লিখবেন যে লিলি ইজ এ, এটাকে বলা হয় প্যারাফ্রেজ। এটা একটা প্যারাফ্রেজ, বাক্যটাকে কমপ্লেক্স করা। লিলি ইজ আ বিউটিফুল গার্ল হু ইজ মাই, এরকম গার্ল হু ইজ মাই সিস্টার, এটা হচ্ছে একটা প্যারাফ্রেজের টেকনিক। এটা হচ্ছে তাহলে আমরা কি করলাম, বাক্যটাকে রিলেটিভ করে দেওয়া, অ্যাডজেক্টিভকে রিলেটিভ প্রোনাউন বানায়া আমরা এটা চেঞ্জ করতে পারি, এটা একটা প্যারাফ্রেজ। মেথড নাম্বার 3 হচ্ছে ওয়ার্ড ফর্ম। দেখেন চেঞ্জ দ্য ওয়ার্ড ফর্ম, মেথড নাম্বার 3। তাহলে আরেকটা মেথড আছে যে আমরা প্যারাফ্রেজ কিভাবে করব, মানে আজকে থেকে সব সময় মাথায় রাখবেন যে লিসেনিং, রিডিং, রাইটিং সব জায়গায় এই প্যারাফ্রেজটা ইউজ হয়। আপনি যখন রাইটিং করবেন অবশ্যই প্যারাফ্রেজ করতে হবে। মেথড নাম্বার 3 হলো চেঞ্জ দ্য ওয়ার্ড ফর্ম। কিভাবে দেখেন, আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাই, তাহলে আমাদের এক্সাম্পলে গেলে সরাসরি আমরা বুঝতে পারবেন, এগুলো পড়ার দরকার নাই। দেখেন লঙ্গার লাইফ স্প্যানস অ্যান্ড ইমপ্রুভমেন্টস ইন দ্য হেলথ অফ older people suggest that people over the age of 65 can continue to live full and active lives. এই হচ্ছে এক্সাম্পল। এখন এই এক্সাম্পল গুলোকে আমরা কি করব, কিভাবে এটাকে প্যারাফ্রেজ করব আমরা খেয়াল করে দেখি। দেখেন লঙ্গার লাইফ স্প্যানস অ্যান্ড ইমপ্রুভমেন্টস ইন হেলথ অফ older people, এই যে প্যারাফ্রেজ করেছে, সব কিছু ঠিক আছে। older people are suggesting that, এখানে লেখছে কি আর সাজেস্টিং দ্যাট, আগে ছিল সাজেস্ট দ্যাট, এখন আমরা এখানে এটা কি করলাম, ওই প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিলাম যে আর সাজেস্টিং দ্যাট। এরপর কি বলছি, পিপল ওভার 65 ইয়ার্স ক্যান কন্টিনিউ, এখানে আমরা বলছি কি ক্যান কন্টিনিউ টু লিভ বলা আছে এখানে, এই টু লিভটাকে আমরা চেঞ্জ করে আমরা কি করছি যে ক্যান কন্টিনিউ লিভিং ফুল, এখানে আইএনজি করে দিছি আমরা। এটাকে কি করলাম আমরা ওয়ার্ড চেঞ্জ করে দিলাম, যে ওয়ার্ডের যে ফরম্যাটটা আগে ছিল শুধু টু লিভ, এখন টু লিভটাকে আমরা কি করে দিলাম লিভিং করে দিলাম। আচ্ছা তাহলে আমরা যদি এইভাবে বলি, ফর এক্সাম্পল দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা দিস ইজ না আমরা দিছি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ট্রাভেল if you want to go to Canada, if you acha before going to Canada, it is very important to travel any other country, travel some developing countries
কিছু ডেভেলপিং কান্ট্রিজ ভিজিট করা উচিত হবে কানাডায় আসার আগে, এটা আমরা বলছি। তাহলে দেখেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে নরমালি এটা বাক্যে দেয়া ছিল, আমরা এটাকে কি করব, চেঞ্জ করে আমরা প্যারাফ্রেজ করব এইভাবে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, it is very important, okay, to travel, okay, আমরা যদি বলি এটা এইভাবে ঘুরাই বলবো, দেখেন এই যে it is very important to travel কথাটা আমরা এইভাবে লিখতে পারি, দেখেন traveling is, আচ্ছা আমরা যদি বলি এইভাবে যে traveling to some developing country, to some developing countries, 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 তাহলে এখন সাবজেক্ট কি হবে, ইজ হবে না আর হবে? ঠিক আছে না, কি বলেন আপনারা, বাক্য ঠিক আছে? না স্যার, ভুল আছে। হ্যাঁ, এভাবে ভুল ধরতে হবে, তাহলে এখানে ইজ হবে আর হবে না, কারণ হচ্ছে আমাদের সাবজেক্টটা হচ্ছে ট্রাভেলিং, ট্রাভেলিংটা হচ্ছে আমাদের সাবজেক্ট, যে ট্রাভেল করার বিষয়টা সেটা আপনি কোন কোন দেশে কয়টা দেশে ভিজিট করবেন সেটা আপনার সাবজেক্ট না। সাবজেক্ট সবসময় মনে রাখবেন যে এই যে প্রিপোজিশনটা আছে না, প্রিপোজিশন, এই প্রিপোজিশনের আগের টুকু হচ্ছে সাবজেক্ট, সব সময় মনে রাখবেন এই প্রিপোজিশনের আগের টুকু হলো সাবজেক্ট। তাহলে ট্রাভেলিং টু সাম ডেভেলপিং কান্ট্রিজ ইজ ইম্পর্টেন্ট বিফোর আচ্ছা বিফোর গোয়িং টু কানাডা, এটা আমরা দিতে পারি। তারপর আমরা এটাও দিতে পারি যে ট্রাভেলিং টু সাম ডেভেলপিং কান্ট্রিজ ইজ ইম্পর্টেন্ট, আমরা এইভাবে ঘুরাইয়া লিখতে পারি, এখানে প্রায়র টু লিখতে পারি, প্রায়র টু গোয়িং এর জায়গায় আমরা ভিজিটিংও লিখতে পারি, ভিজিটিং টু কানাডা, আমরা এটা ভিজিটিং না দিয়ে আমরা এইভাবে লিখতে পারি, ধরেন ইজ ইম্পর্টেন্ট ফর ইউ important if you want to, if you, আচ্ছা আমরা বলবো if people want to go to Canada, এদিক সেদিক করলেও কোনো সমস্যা নেই, ধরেন আমি এখানে পিপলটা আলাদাভাবে যোগ করছি, দেখেন ট্রাভেলিং টু সাম ডেভেলপিং কান্ট্রিজ ইজ ইম্পর্টেন্ট, এখানে কি করছি যে টু ট্রাভেলটা আমরা ঘুরায় ফিরে কি করছি, ট্রাভেলিং করছি, আমরা ট্রাভেলিং আইএনজি করলাম। আর সেম ভাবে আমরা কি করছি এখানে যে ইফ ইউ পিপল অথবা ইফ পিপল ওয়ান্ট টু, ওকে, ইফ পিপল ওয়ান্ট টু গো টু কানাডা, বিফোর গোয়িং কথাটা যে লেখছে এটা আমরা ই করলাম না, অথবা আমরা যদি এখানে লিখি when people, ওকে, when people wish to go to Canada, প্ল্যানের জায়গায় আমরা উইশ, ওয়ান্টের জায়গায় আমরা উইশ দিয়েছি, ডিজায়ার লিখতে পারি এখানে, ডিজায়ার, ওকে, যাই হোক, তাহলে উইশ টু গো টু কানাডা, এইভাবে আমরা কি করব, প্যারাফ্রেজ করব, এটাকে বলা হয় কি ওয়ার্ডের ফরম্যাট চেঞ্জ করে দেওয়া, ওয়ার্ডের জাস্ট মানে শব্দের অর্থটাকে কি করে ঠিক রাখা। যেমন আমি যদি বলি, আমি আরেকটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন, দেখেন তো সবাই বুঝেন কিনা, আমি যদি বলি যে ফিজিক্যাল এক্সারসাইজ is important for our health, important is, আচ্ছা, physical exercise has lots of benefits, benefits, benefits for everyone, এটা হচ্ছে বাক্য, এটাকে আমরা প্যারাফ্রেজ করব এইভাবে, কিভাবে প্যারাফ্রেজ করতে পারি আমরা, ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাজ লটস অফ বেনিফিটস এর জায়গায় আমরা বলতে পারি এইভাবে যে ফিজিক্যাল এক্সারসাইজ is beneficial, beneficial, beneficial for everyone, beneficial for, আচ্ছা আমরা যদি বলি এখানে every, everybody, কোনো সমস্যা নাই, আপনি যেভাবে খুশি সেভাবে বলবেন, যদি বলতেন এভরি পারসন তারপরে কোনো সমস্যা নাই। তো এইটাকে বলা হয়, এটা হলো প্যারাফ্রেজ ভার্সন, এটা হলো প্যারাফ্রেজ ভার্সন, তাহলে এটা হলো PHRASED প্যারাফ্রেজড ভার্সন, এটা হলো প্যারাফ্রেজ ভার্সন, আগেরটা ছিল নরমাল কোয়েশ্চেন ছিল, এটা হলো প্যারাফ্রেজ ভার্সন।
তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে ওয়ার্ডের ফরম্যাট আমরা চেঞ্জ করি। দেখেন বেনিফিশিয়াল মানে উপকারী, আর এখানে ছিল লটস অফ বেনিফিটস। বেনিফিটস মানে হলো উপকার। তাহলে আমরা কি করলাম, শব্দের অর্থটাকে আমরা মিনিংটা কিন্তু আমরা ঠিক রাখলাম, কিন্তু শব্দের যে স্ট্রাকচার, একটা শব্দের গঠন, সেটা আমরা চেঞ্জ করে দিলাম। তাহলে এইভাবে হচ্ছে যে এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, যে মেথড নাম্বার 3, চেঞ্জ দ্য ওয়ার্ড ফরম্যাট। ওয়ার্ডের ফরম্যাট চেঞ্জ করে দেওয়া। আচ্ছা, এরপরে দেখেন 4 নাম্বার, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। যে কোনো শব্দ আমরা যদি অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, তাহলে সেটা আরেক ধরনের প্যারাফ্রেজ। একটু খেয়াল করে দেখেন, এখানে উদাহরণ দেখেন। এক্সাম্পল, অ্যাক্টিভ সেন্টেন্স, দ্য প্রপার্টি ডেভেলপার্স। প্রপার্টি ডেভেলপার্স বলতে হচ্ছে যে বোঝায় যে যারা হচ্ছে যে ওই যে ঢাকা শহরের বিভিন্ন ধরনের আবাসিকের যে দায়িত্ব নেয়, বিল্ডিং গুলো নতুন করে আবার রিকনস্ট্রাক্ট করে, রি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রিকনস্ট্রাকশন করে, সেগুলো আবার কি করে পুনরায় সেগুলো বসবাসের উপযুক্ত করে, এবং কি সেগুলোকে চেঞ্জ করে ডেভেলপারসরা আবার সেগুলো বিল্ডিং তৈরি করে পরে ভাড়া দিয়ে দেয়। ঠিক আছে, একটা 5 বছরের জন্য নিয়ে নেয় হয়তো বা এরকম। তো এটা করে, তো ডেভেলপারসরা এটা করে। তাহলে প্যারাফ্রেজ হলো আমরা যেটা করব, যে চেঞ্জ দ্য অ্যাক্টিভ টু চেঞ্জ ওয়ার্ড ফরম্যাট, অ্যাক্টিভ সেন্টেন্স থেকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। কিভাবে, উদাহরণ দেখেন, যে দ্য প্রপার্টি ডেভেলপার্স ইনভেস্টেড $20 million ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য শপিং সেন্টার। অর্থাৎ প্রপার্টি ডেভেলপার্সরা $20 মিলিয়ন ইনভেস্ট করেছিল ডেভেলপমেন্ট অফ শপিং সেন্টার, শপিং সেন্টারের ডেভেলপমেন্টের জন্য। তাহলে এইটাকে আমরা যদি অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই, তাহলে এইভাবে হবে যে আগে আমরা কি করলাম, $20 million was invested in the development of shopping mall, shopping centers. অর্থাৎ 20 মিলিয়ন was invested। প্রপার্টি ডেভেলপার্সরা যে কথাটা করছে এটা ইম্পর্টেন্ট না, এখানে মেইন ফোকাসটা থাকবে যে $20 মিলিয়ন। এটাকে যখন ফোকাস করবেন আপনি, তখন সেটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। যে দেখেন, 20 মিলিয়ন was invested in the development of shopping centers। তাহলে এটাকে আমরা প্যাসিভ করে আমরা কি করলাম, শব্দের অর্থ আমরা ঠিক রাখলাম, সবই ঠিক আছে, জাস্ট গঠনটা চেঞ্জ হয়ে গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয়ে গেল। এরপর দেখেন, উই অফেন ইউজ প্যাসিভ ভয়েস ইন একাডেমিক রাইটিং when we don't want to say it's our opinion। যখন আমরা নিজেদের ওপিনিয়ন না দেই, যখন ওভারঅল জেনারেল কথা বলি, তখন আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ না করে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করতে পারি। যেমন এই যে, পিপল সে দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। অর্থাৎ পিপল সে দ্যাট, কিন্তু মানুষ বলে যে পিপল সে দ্যাট, এই ধরনের কথা আমরা রাইটিং টাস্কগুলোতে আমরা লিখবো না। আমরা লিখতে পারবো এইভাবে সরাসরি, গ্লোবাল ওয়ার্মিং ইজ সেড টু বি কজড বাই বার্নিং ফসিল ফুয়েলস। এখানে আপনাদের একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হলো যে অ্যাক্টিভ কখন ইউজ করবো আর কখন প্যাসিভ ইউজ করবো। তো মেইন কথাটা হচ্ছে এরকম, আমি জাস্ট একটা বাংলা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন সবার জন্য। ফর এক্সাম্পল, আপনি আমার বাসায় ভিজিট করছেন, তো আমি আমার বাসায় আমার মা হচ্ছে যে অনেক মজার মজার রান্না করতেছে। তো এখন এখানে আমার যে মেইন ফোকাসটা, এখন আমি যদি বুঝতে পারি যে আপনি আমার একজন ফ্রেন্ড অথবা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, আমি জানি যে তারা হচ্ছে গরুর মাংস বা খাসির মাংস তারা অনেক পছন্দ করে, তারা হচ্ছে বিরিয়ানি খুব পছন্দ করে, তখন কিন্তু আমি তাদেরকে কিন্তু এটা বলবো যে বন্ধুরা বসো, রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে, বসো, খেয়ে যাও। এই বিরিয়ানিটাকে যখন আমি ফোকাস করব, তখন আমার কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েস না ইউজ করে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। যখন আমরা সাবজেক্টটা গুরুত্ব না দেয়া, যেটা প্রেডিকেট, সেটাকে যখন গুরুত্ব দিব, তখন সেটা হবে প্যাসিভ ভয়েস। যেমন রান্নাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, কে রান্না করছে সেটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমি যদি বলি এরকম, যে কোন একটা মানুষকে যদি বলি যে আমার মা রান্না করতেছে, মানে রান্না খাওয়াটা ইম্পর্টেন্ট না, মানে আমি জানি যে আমার 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 দুলাভাই হচ্ছে আমার মায়ের হাতে রান্না দারুণ পছন্দ করে, এখন হচ্ছে যে এখন দুলাভাই হচ্ছে যে থাকতে চাচ্ছে না, এখন আমি যদি বলি যে আম্মা রান্না করতেছে, খাওয়া দাওয়া করে যান, তখন ওইটাকে আমার আম্মাকে ফোকাস করা হবে। যখন আমি আমার মাকে ফোকাস করব, আমি যখন আমার বাবাকে ফোকাস করব, বা যে কাজটা করছে তাকে যখন আমরা ফোকাস করব, তখন সেটা কি হবে, অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে হবে। এখন উদাহরণস্বরূপ আমি যদি একটা উদাহরণ মানে বলি, সেটা হলো যে বাংলাদেশ সরকারের উচিত রাস্তাঘাট নির্মাণ করা, তাহলে আমি এমফাসিস দিলাম বাংলাদেশ সরকারের প্রতি, তখন আমাদের বলতে হবে যে বাংলাদেশ গভর্নমেন্ট শুড টেক সাম ইনিশিয়েটিভস টু ইমপ্রুভ দ্য রোডস এন্ড হাইওয়েজ অফ আওয়ার কান্ট্রি। তখন আমি সরকারকে কি করলাম, একটা চাপ সৃষ্টি করলাম সরকারের প্রতি। আমি যদি বিষয়টাকে যদি গুরুত্ব কমায় দেই,
আমি যদি বলি যে roads and highway should be developed, roads and highway should be improved, তখন আমি রোডস এন্ড হাইওয়েটাকে কি করব, মানে গুরুত্ব দিব। তখন সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারকে আমরা কিন্তু প্রাধান্য দিলাম না, যে কে করবে না করবে, করবে হবে না না হবে এর কোনো গ্যারান্টি নাই। যখন বলবো, যখন সেটাকে ইম্পর্টেন্স আমরা দিব না, তখন আমরা প্যাসিভ ভয়েসে বলবো। তখন আমরা রোডস এন্ড হাইওয়ে শুড বি ডেভেলপড বাই, মানে বাই বলার দরকার নেই, কে করবে না করবে এগুলো ইম্পর্টেন্ট না, তখন সেটা হবে। যখন আমি যদি এখন বলি যে যেমন কম্পিউটারস আর ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, তাহলে এখানে আমি ফোকাসটা করলাম কাকে, কম্পিউটারকে আমরা ফোকাস করলাম। কম্পিউটার ইম্পর্টেন্ট, কম্পিউটার যে ইম্পর্টেন্ট এটা কে বলছে সেটা ইম্পর্টেন্ট না। তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ইউজ হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ইউজ হয়। তাহলে মেইন কথাটা হচ্ছে এরকম যে বাক্যে যদি আমরা যদি সাবজেক্টটাকে যদি গুরুত্ব দেই, তাহলে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে হবে। আর যদি আমি প্যাসিভ ভয়েস ইউজ করি তাহলে বুঝবেন যে সাবজেক্টটার গুরুত্ব পাবে না। তাহলে মেইন কথা হচ্ছে যে গভর্নমেন্টের উচিত কিছু পদক্ষেপ নেওয়া। তাহলে আমি গভর্নমেন্টকে ফোকাস করলাম, গভর্নমেন্টের কে আমি কি করলাম, দায়িত্বটা বুঝাই দিলাম। আর যদি আমি শুধু বলি যে আমি যদি বলি রোডস এন্ড হাইওয়ে শুড বি ডেভেলপড, তখন কে করলো এটা ইম্পর্টেন্ট না। একটা হাস্যকর ঘটনা বলি, যে মানে হাস্যকর বিষয় হচ্ছে যে আমরা ছোটবেলায় কিন্তু ক্লাস 1 to মানে ক্লাস 6-7 এ পড়ছিলাম না, যে রাইস ইজ ইটেন বাই মি, আমরা পড়ছিলাম কিন্তু আই ইট রাইস, এটাকে আমরা প্যাসিভ ভয়েস করলে আমরা বলি কি, রাইস ইজ ইটেন বাই মি। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি যদি এটা বাস্তব জীবনে যদি আপনি প্রয়োগ করেন যে রাইস ইজ ইটেন বাই মি, তার মানে ভাত আমার দ্বারা খাওয়া হয়, তখন সবাই হাসবে না, ফরেনাররা হাসবে না, এভরিওয়ান উইল লাফ এট ইউ, বিকজ এখানে ভাত আমার দ্বারা খাওয়া হয়, এটার থেকে আপনি যদি বলেন যে আমি ভাত খাই, সেটা বেশি প্রযোজ্য। অর্থাৎ যখন আপনি নিজেকে গুরুত্ব দিবেন যে কে ভাত খায়, আমি ভাত খাই, তার মানে আই ইট রাইস, আমাকে গুরুত্ব দিলাম যখন আমি, তখন এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে হবে, প্যাসিভ ভয়েসে হবে না। প্যাসিভ ভয়েসের ব্যবহার এখানে বৃথা, আমরা যেটা আগে পড়ছিলাম সেটা এখন থেকে ভুলে যেতে হবে। রাইস ইজ ইটেন বাই মি বলা যাবে না। আই লাভ ইউ, এখন যদি আমি বলি যে ইউ আর লাভড বাই মি, দিস ইজ হাস্যকর, তাই না? দিস ইজ হাস্যকর, এই হাস্যকর কোনো কিছু করা যাবে না। তো জাস্ট আমাদের যেটা করতে হবে, যখন যেভাবে দরকার, যখন সাবজেক্ট প্রয়োজন, সাবজেক্ট ব্যবহার করতে হবে, অ্যাক্টিভ ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ সব জায়গায় ব্যবহার করা যাবে না। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা এই যে পিপল সে দ্যাট, আপনার এখানে বলার দরকার নাই যে পিপল সে দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই বার্নিং অফ ফসিল ফুয়েলস, এটা সবাই জানে অলরেডি, বহুল পরিচিত। গ্লোবাল ওয়ার্মিংটাকে যখন আপনি বেশি প্রায়োরিটি দিবেন, তখন আগে গ্লোবাল ওয়ার্মিং কথাটা উল্লেখ করতে হবে। মানুষ বলছে না না বলছে এটার কোনো যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট অ্যাড ভ্যালু টু দিস সেন্টেন্স। তখন আমরা সরাসরি গ্লোবাল ওয়ার্মিংটাকে কি করব, ফার্স্ট আমরা ইউজ করব। যখন আমরা সাবজেক্ট হিসেবে যখন ইউজ করবো যেই এটাকে, ওইখানে ওই সাবজেক্টটা বেশি প্রায়োরিটি পায়। এটার মূল বক্তব্য হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এই জন্য এটাকে আমরা কি করছি, গ্লোবাল ওয়ার্মিংটাকে আমরা ফার্স্টে নিয়ে আসছি। তাহলে গ্লোবাল ওয়ার্মিং ইজ সেড টু বি কজড বাই দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। তাহলে 4 নাম্বার টেকনিক হচ্ছে আমরা পড়লাম যে কোনো একটা প্যারাফ্রেজ করার মাধ্যম, মেথড নাম্বার 4 হচ্ছে চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে মেথড নাম্বার 4 গেল। এবার আমরা আরো কিছু এক্সাম্পল ক্লিয়ার করি, প্র্যাকটিস করি রাইটিং টাস্ক 2 থেকে। আপনারা খেয়াল করে দেখেন, এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি এখান থেকে। এটা হলো ক্যামব্রিজের 12 নাম্বার বই, আইএলটিএস একাডেমিকের, ঠিক আছে, পেজ নাম্বার 72, ক্যামব্রিজের 12 নাম্বার বইয়ের পেজ নাম্বার 72, 72, পেজ নাম্বার 72। ওখানে এরকম একটা এসে দেওয়া ছিল, এসের কোয়েশ্চেনটা ছিল এরকম: ইন এ নাম্বার অফ কান্ট্রিজ, উল্লেখযোগ্য কিছু দেশে, সাম পিপল থিঙ্ক দ্যাট it's necessary to spend large sums of money on constructing railway lines for very fast trains between cities. Others people believe the money should be spent on improving existing public transport. কেউ কেউ বলছে যে লার্জ সাম অফ মানি কনস্ট্রাক্টিং রেলওয়ে কনস্ট্রাক্ট করতে হবে নতুন করে। আবার কেউ কেউ বলছে যে না, এই মানিটা ইমপ্রুভিং এক্সিস্টিং পাবলিক ট্রান্সপোর্ট, অর্থাৎ যেগুলো আমাদের বর্তমানে যেগুলো আমাদের অস্তিত্ব আছে, যেগুলো এক্সিস্টিং পাবলিক ট্রান্সপোর্ট, সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। যেমন বাস সার্ভিসটাকে আরো ইমপ্রুভ করতে হবে, যে যে লাইন আছে সেগুলো ঠিকঠাক করতে হবে, কিন্তু নতুন করে আর কোনো রেল লাইন কোনো সংযোগ চালু করার কোনো প্রয়োজন নাই, এটাই বলছে। এখন এখানে বলছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওন অপিনিয়ন। তো এখানে আমরা কি করব, এটাকে আমরা কি করছি দেখেন, এক্সাম্পল, এটাকে আমরা এটাকে প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করে আমরা দেখেন এখানে প্যারাফ্রেজ করে কিভাবে লিখছি আমরা এভাবে লিখছি যে
It is frequently believed by a school of thought. It is frequently believed. এটা আমরা কি করলাম? অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ ভয়েস করলাম। দেখেন এই যে এখানে ছিল এরকম যে it is widely acknowledged that. এটা হচ্ছে কি প্যারাফ্রেজ করলাম আমরা। আগেরটা কি ছিল দেখেন, in a number of countries some people think that কথাটা যে লেখা ছিল some people think that, এটা তো অ্যাক্টিভে আছে, প্যাসিভ ভয়েস করে দিলাম কি যে some people think that না বলে আমরা যদি বলি যে it is widely acknowledged that, এটা বহুলভাবে acknowledged that development of a country's infrastructure and transportation facilities is one of the most vitally important aspects in order to ensure the overall progress of any nation. অর্থাৎ কোন একটা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের ট্রান্সপোর্টেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, এই ফ্যাসিলিটিটাকে উন্নত করা খুবই গুরুত্বপূর্ণ। এটা it is acknowledged that, it is widely acknowledged that, কিন্তু it is widely acknowledged by many people, by কি বলে by a school of thought, এটা আমরা ব্যবহার নাও যদি করি কোনো সমস্যা নাই। কে করলো acknowledge এটা ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা। আমরা এটা কি করলাম? প্যাসিভ ভয়েসে নিয়ে আসলাম। এরপরে কি লিখছি দেখেন, এই যে এখানে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ, সুপারলেটিভ ডিগ্রি, সুপার গ্লু, কস্টেপ। দেখেন একটা বাক্যের মধ্যে আমরা কত ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা পাইছি। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে কস্টেপ এন্ড সুপার গ্লু। তো আমাদের এই ক্লাসের মধ্যে দেখেন এখানে দেখেন প্রথম যে আমরা লাইনটা লিখছি এখানে দেখেন ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট, এই যে দ্যাট ইউজ করার কারণে কিন্তু সেন্টেন্সটা কিন্তু আপনার 7 ব্যান্ড পাবে। ডেভেলপমেন্ট অফ সামথিং এই বলার পরে বলছি ওয়ান অফ দ্য মোস্ট, যখন আপনি ওয়ান অফ দ্য মোস্ট কথাটা ইউজ করবেন তখন আপনার বাক্যের মাধ্যমে একটা কি করলেন, সুপারলেটিভ ডিগ্রি আপনি ইউজ করে এক্সামিনারকে দেখাইতে পারলেন। এরপরে বলছি ভাইটালি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ ইন অর্ডার টু এনশিওর ওভারঅল প্রোগ্রেস অফ এনি নেশন। এই যে ইন অর্ডার টু শব্দটা হচ্ছে কস্টেপ, ওই যে আমরা পড়ছিলাম যে 7 ব্যান্ডের যে কস্টেপ, ইন অর্ডার টু বিকজ, সিন্স, অ্যাজ, এগুলো হচ্ছে কি ওই লিস্টের মধ্যে পড়ে গেছে। এরপরে আমরা কি করলাম, হ্যাঁ আমরা এটা কি করলাম যে মিট ফিশ 7 কস্টেপ সেন্টেন্স আমরা ইউজ করছি। আমরা কিন্তু এর আগে কিন্তু বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যদি কেউ সিম্পল সেন্টেন্স তৈরি করে, এটা হলো ডাল ভাতের মতো সিম্পল সেন্টেন্স। আর যদি কেউ, অনেকেই বলতে পারে যে স্যার আমি একটা বাক্যের মধ্যে এইটুকু হচ্ছে এই যে ইন অর্ডার টু হচ্ছে কস্টেপ, তারপরে এই দ্যাট হচ্ছে কস্টেপ, কিন্তু আবার ওয়ান অফ দা মোস্ট এটা হচ্ছে সুপার গ্লু, মানে সুপারলেটিভ ডিগ্রি, এটাও কস্টেপ। আচ্ছা এখন আমরা যদি এরকম করি যে ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট, ওকে, এই যে এন্ড ইউজ করছি আমরা ফর এক্সাম্পল, সুপার গ্লু, কস্টেপ সবকিছু মিলেও যদি বাক্যের মধ্যে থাকে, আপনি একটা জিনিস মনে রাখবেন যে একটা বাক্যের মধ্যে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি থাকে তখন ওই বাক্যটার ভ্যালু বাড়ে। ধরেন আপনি যদি গরুর মাংস দিয়ে ভাত খান বা মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছেন, সঙ্গে যদি কেউ ডাল থাকে অথবা ভাজি ভর্তা যদি থাকে, তাহলে সেগুলো অ্যাড অন হিসাবে কাজ করবে। অ্যাড অন, আপনি দেখেন ওই যে কানাডাতে আপনি যখন ওই যে মানে কোনো কিছু খাবেন, মানে রেস্টুরেন্টে খাইতে গেলে ওরা অ্যাড অন বলে এটাকে, ঠিক আছে? অর্থাৎ আপনি এক্সট্রা কিছু নিবেন, যেমন সালাদ নিবেন কিনা, নিলে আলাদা টাকা দিতে হবে। আপনি যদি বলেন যে আমি অনিয়ন রিংস বলে এটাকে, অনিয়ন রিংস, অর্থাৎ পেঁয়াজের এরকম প্যাঁচ মারা পেঁয়াজ থাকে এক ধরনের, ঠিক আছে, বড় পেঁয়াজের ইয়ে আর কি, সালাদের মতো অনেকে পেঁয়াজ খেতে পারে, তো এটা বলে অনিয়ন রিংস, আমরা 50 সেন্ট দিতে হবে। আপনি যদি বলেন যে আমি এক্সট্রা একটা কাঁচামরিচ নিব, সেটার জন্য আপনাকে আলাদা দেখা যাচ্ছে 25 সেন্ট দিতে হবে, এরকম অ্যাড-অনস। তো আপনি যদি এটা যোগ করেন তখন আপনার খাবারের দাম কিন্তু কোয়ালিটি বাড়বে। আপনার প্লেট যদি সাজানো থাকে, সেখানে যদি ভর্তা, ভাজি, মাছ, মাংস সব থাকে, তাহলে আপনার কোয়ালিটি বাড়বে। আর আপনি যদি শুধু ভর্তা দিয়ে খান তাহলে কোনো লাভ নাই, যদি 5টা ভর্তা দিয়ে খান তাও কোনো লাভ নাই। মেইন মেনু থাকতে হবে, মেইন ডিশ থাকতে হবে। বাক্যটাকে কমপ্লেক্স বানানোর পরে যদি আপনি কোনো সিম্পল সেন্টেন্স ইউজ করেন একই বাক্যের মধ্যে, মানে সিম্পল যদি কোনো কিছু ইউজ করেন কোনো সমস্যা নাই, সেটা আরো বরং ভালো হবে। আচ্ছা আমি একটা উদাহরণ দিই তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা বলছিলাম একটা ক্লাসে এরকম যে মিক্সড সেন্টেন্স বলে, এটাকে মিক্সড সেন্টেন্স এরকম, আপনি যদি বলেন এভাবে যে করিম ইজ এ গুড পারসন, ইজ এ, আচ্ছা, ইজ এ গুড পারসন and he loves reading books. এই বাক্যটা হচ্ছে 6 লেভেল, হ্যাঁ, কারণ হচ্ছে এটা হলো সিম্পল, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স।
and he, তাহলে এই বাক্যটা 6 লেভেলে আছে এখন, তাহলে এইটুকু কিন্তু 6 লেভেলের। কিন্তু আপনি যদি এখানে শুরুতে যদি একটা কাজ করেন যে everybody knows that, EBRY, everybody KNOWS, that everybody knows that, এখন কিন্তু বাক্যটা কি হয়ে গেল, এই যে everybody knows that, এই দ্যাটটা ইউজ করার কারণে এখানে একটা কস্টেপ ইউজ হয়ে গেল, আবার এখানে কি হয়ে গেল একটা, এই যে 6 আর 7 13.5 হবে যে তা না, এইখানে যে 6 লেভেল এটুকু এরকম না, তখন পুরো বাক্যটার মধ্যে কি হলো যে সরল বাক্য পাশাপাশি আরেকটা বাক্য জয়েন করে দিয়ে সেটাকে ডাবল কমপ্লেক্স করে দিয়েছে। ঠিক আছে, এখন যদি আবার এইভাবে বলি যে everybody knows that Karim is a good person and he loves reading books, which impresses everyone, for example এইভাবে যদি আমরা বলি which impresses many people, যদি কেউ এইভাবে বলে তখন কিন্তু আরেকটা হুইজ দিলে কি হলো, আরেকটা মানে এটা হুইজ দিয়ে কি করছে, এটাকে এই বাক্যটাকে মডিফাই করতেছে এই হুইজটা দিয়ে। ঠিক আছে, তো এটা দিলে এই কমা দিলে সেটার মান আরো বাড়লো, তখন এই বাক্যটা 6 7 7 উপরে 8 চলে যাবে, তখন এটা কস্টেপ না, শুধু কস্টেপের সাথে আবার রিলেটিভ প্রোনাউন আছে বা সেখানে আবার এই যে এন্ড আছে, সবকিছু আছে। অর্থাৎ হচ্ছে আপনাকে গরুর মাংস, খাসির মাংস, মাছ ভর্তা, ভাজি ইত্যাদি সব একসাথে মিক্স করা বাক্য বড় হলেও কোনো সমস্যা নাই, কিন্তু মেইন যে বিষয়টা সেটা হলো একটা কস্টেপ আমরা থাকতে হবে বাক্যে 7 পাইতে গেলে, যে কোনো একটা কস্টেপ থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে যে আমাদের মেইন বিষয়টা ছিল যে প্যারাফ্রেজ করার কৌশলগুলো। তাহলে আমরা ফুলি একটা লেখা দেখি, দেখেন although it is frequently believed by a school of thought that allocating more financial budget to construct new railway lines for express intercity train service is considered as significant, others think that it's better idea to invest money on the existing public transport system. বাক্য কিন্তু একটাই, কিন্তু একটা বাক্যের মধ্যে এই যে একটা কস্টেপ আছে, এই যে টু আর একটা কস্টেপ আছে, এই যে দ্যাট দিয়ে আমরা আরেকটা সুন্দর একটা চিন্তা করলাম। আরেকটা বিষয় হচ্ছে এইখানে লাস্টে দেখেন আরেকটা কস্টেপ আছে টু ইনভেস্ট। যখন এরকম কয়েকটা কস্টেপ থাকবে তখন আপনার বাক্যের লেভেলটাই অনেক দ্রুত, অনেক বেশি ভালো হবে আর কি। তো থিসিস স্টেটমেন্টে দেখেন যে ইন মাই অপিনিয়ন আই believe that either developed or developing countries should spend more money on railway system because of time effectiveness and low cost services to the passengers. তাহলে এই যে বিকজ অফটা দেওয়ার কারণে বাক্যটা কমপ্লেক্স হয়ে গেল, বাক্যটা 7 হয়ে গেল। তাহলে ইন মাই অপিনিয়ন আই বিলিভ দ্যাট, এই যে দ্যাটটা দেওয়ার কারণে বাক্যের লেভেলটা কিন্তু বেড়ে গেল। তো এই দ্যাট দিয়ে একটা বিষয় প্রকাশ করছে, আবার এখানে বিকজ অফ দ্য আরেকটা, তো দুইটা যখন হবে তখন বাক্যের লেভেলটা বাড়বে। তো যাই হোক, আমরা প্রথম থেকে পড়ে দেখি। ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচারস এন্ড ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস ইজ ভাইটালি ইম্পর্টেন্ট in order to ensure overall progress of any nation, although it is frequently believed by a school of thought that allocating more, এই যে আমরা লিখছি allocating, এখন এই কথাগুলো কোথা থেকে আসলো, আমরা তো প্যারাফ্রেজের ক্লাস করতেছি তাই না, তাহলে allocating more financial budget, একটু দেখেন আমরা এগুলো মার্ক করে রাখতেছি, more financial budget to construct new railway line express intercity train service, এই যে দেখেন এই কথাটা আমরা কোথা থেকে নিয়ে আসলাম, কেমনে নিয়ে আসলাম, এটা দেখানোর জন্য মার্ক করতেছি। প্রশ্নের মধ্যে ছিল এরকম যে in a number of country some people think that it's necessary to spend large sum of money, is it to spend large sum of money, to spend, এই spend কথাটাকে আমরা কি করছি, allocate করছি। spend মানে খরচ করা, তার মানে সরকার বাজেট করা, আমরা বলছি allocating large sum of money রে আমরা কি বলছি, ফাইনান্সিয়াল সামথিং একটা বলছিলাম, বাজেট বলছিলাম না আমরা, লার্জ সাম অফ মানি প্রশ্নে দেয়া ছিল, সেটাকে ঘুরাই আমরা কি করছি, লার্জ সাম অফ মানিকে আমরা ঘুরাই ফিরে আমরা লিখছি হচ্ছে ফাইনান্সিয়াল বাজেট, মোর ফাইনান্সিয়াল বাজেট। আচ্ছা, আমরা যদি এখানে বলি হ্যান্ডসাম ফাইনান্সিয়াল বাজেট, অথবা আমরা কি বলতে পারি, আচ্ছা আমরা এটা চেঞ্জ করলাম না, যা আছে তাই। দেখেন নিউ রেলওয়ে লাইন ফর এক্সপ্রেস ইন্টারসিটি, এটা কোত্থেকে আসলো, দেখেন এখানে কিন্তু নিউ রেলওয়ে লাইন ফর এক্সপ্রেস ইন্টারসিটি, এটাও এখান থেকে কপি করে নেই, আমরা কি করছি, চিন্তা করছি, প্যারাফ্রেজ করছি। তো প্যারাফ্রেজটা আমরা কিভাবে করলাম, দেখেন এই যে কনস্ট্রাক্টিং রেলওয়ে লাইনস ফর ভেরি ফাস্ট ট্রেন সার্ভিস, এই যে ভেরি ফাস্ট ট্রেন সার্ভিস ইন বিটুইন সিটিজ, তাহলে এখানে কনস্ট্রাক্ট, এখানে কি আছে, আইএনজি যুক্ত আছে তাই না,
আমরা কিন্তু বলছিলাম যে ওয়ার্ড চেঞ্জ করে, ওয়ার্ডের ফরম্যাট চেঞ্জ করে প্যারাফ্রেজ করতে হয়। তাহলে ওয়ার্ডের ফরম্যাট চেঞ্জ করে আমরা প্যারাফ্রেজ করে দেখেন কনস্ট্রাক্টিং এ আমরা কি করছি দেখেন। আমরা কনস্ট্রাক্টিং এ কি করছি, টু কনস্ট্রাক্ট করে দিলাম। একটু হাই বাজেট, মোর বাজেট, টু কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্টিং কথাটা আমরা কিন্তু রাখি নাই। তখন আপনারা যখন এটার সাথে মিলাই দেখবেন, তখন আপনারা বুঝবেন যে আমাদের যে পুরা ক্লাসের যে রিফ্লেকশনটা, আমরা যে আজকে যে নিয়মগুলো পড়লাম, যে কয়টা পদ্ধতিতে প্যারাফ্রেজ করা যায় আমরা যে পড়লাম, সেই পদ্ধতিগুলোর যে মানে মানে যেটাকে বলা হয় রিফ্লেকশন, আমরা পড়ছি যে 4টা পদ্ধতি টোটাল এখানে। একটা হচ্ছে যে নাম্বার 1 মেথড ইউজিং সিনোনিম ওয়ার্ড, শব্দের সমার্থক শব্দ আমরা ইউজ করে প্যারাফ্রেজ করব। 2 নাম্বার পড়ছিলাম আমরা ওয়ার্ডের মানে বাক্যের যে গঠন চেঞ্জ করতে হবে, চেঞ্জ দ্য ওয়ার্ড ফরম্যাট, ওয়ার্ড অর্ডার, বাক্যের ওয়ার্ড অর্ডার চেঞ্জ করব বা সেন্টেন্স অর্ডার। 3 নাম্বার পড়ছিলাম আমরা 3 নাম্বারটা যাচ্ছে যে চেঞ্জ দ্য ওয়ার্ড ফর্ম, লাইক আমরা বলছিলাম এরকম যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ফর এভরিবডি, আর এখানে প্রশ্নের মধ্যে লেখা ছিল যে দেয়ার আর লটস অফ বেনিফিটস ফর এভরিওয়ান। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাজ বেনিফিটস সামথিং, দেখেন ওয়ার্ডের ফরম্যাট চেঞ্জ করেছে, আগে ছিল বেনিফিটস, সেটা হয়ে গেছে বেনিফিশিয়াল। ঠিক সেম আমরা এখানে বলছিলাম যে কনস্ট্রাকশন হয়ে গেছে কনস্ট্রাক্টিং, মানে কনস্ট্রাক্টিং হয়ে গেছে টু কনস্ট্রাক্ট। আর এখানে বলছি দেখেন দ্য প্রপার্টি ডেভেলপার্স ইনভেস্টেড, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হয়েছে। তাহলে আমাদের প্যারাগ্রাফে আমরা যে লিখছি সেখানে দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে এরকম, এই দেখেন প্যাসিভ ভয়েস, এই যে ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজ দ্যাট, এটা কি প্যাসিভ ভয়েস, ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজ দ্যাট ডেভেলপমেন্ট অফ কান্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচার এন্ড সামথিং, এরকম বলছি আমরা। তাহলে এইটার প্রশ্নের মধ্যে কি অ্যাক্টিভ ভয়েস ছিল না, এটা তো আমরা প্যাসিভ করলাম, প্রশ্নের মধ্যে দেখেন অ্যাক্টিভ ছিল, প্রশ্নের মধ্যে ছিল মেনি পিপল বিলিভ দ্যাট, প্রশ্নের মধ্যে ছিল কি এই যে সাম পিপল থিঙ্ক দ্যাট, তাহলে সাম পিপল থিঙ্ক দ্যাট এই কথাটা হলো অ্যাক্টিভ ভয়েস, সেটাকে আমরা প্যাসিভ করে বলছি যে ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজড দ্যাট। ওই অ্যাকনলেজ দ্যাট মানে হচ্ছে অ্যাকনলেজড বাই মেনি পিপল দ্যাট, আমরা জাস্ট প্যাসিভ করলাম। তারপরে নেসেসারি কথাটাকে আমরা কি ইম্পর্টেন্ট বলছি না, ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি দেখেন। লার্জ সাম অফ মানি আমরা বলছি অ্যালোকেটিং মোর বাজেট, ফাইনান্সিয়াল বাজেট বলছিলাম। তারপরে কনস্ট্রাক্টিং রেলওয়ে বলছি টু কনস্ট্রাক্ট, রেলওয়ে লাইন আমরা বলছিলাম এক্সপ্রেস লাইন, ফার্স্ট লাইন আমরা এক্সপ্রেস বলছি না, একটু খেয়াল করে দেখেন আবার। এটাই আমাদের ক্লাসের মানে কি বলে যেটাকে রিফ্লেকশন, এই যে এক্সপ্রেস ইন্টারসিটি ট্রেন সার্ভিস, আগে ছিল ফাস্ট, ওয়ার্ড চেঞ্জ করতে হবে। যদি আপনি এই কাজ না করতে পারেন তাহলে আপনার আইএলটিএস পরীক্ষাতে 7 আসবে না। আচ্ছা দেখেন আদার্স থিং দ্যাট ইটস বেটার আইডিয়া টু ইনভেস্ট মানি অন দ্য এক্সিস্টিং পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, ইটস বেটার আইডিয়া। আচ্ছা এরপর বলছি ইন মাই অপিনিয়ন আই বিলিভ দ্যাট গভর্নমেন্ট আইদার ডেভেলপিং অর ডেভেলপড কান্ট্রিজ should spend more money on railway system because of time effectiveness and low cost services. লো কস্ট সার্ভিসেস টু দ্য প্যাসেঞ্জার, ট্রেনের যদি সার্ভিসটা মানে রেল লাইনে ভ্রমণ করলে সেটা আপনার টাইম ইফেক্টিভনেস হবে। আমার কাছে সব থেকে ভালো লাগে রেল লাইনের ভ্রমণ, ঠিক আছে। আমি চিটাগাং ভ্রমণ করছি বহুবার, এবং চট্টগ্রামের যে আপনার হচ্ছে যে কি বলে ওই যে সোনার বাংলা যে আছে, এটাতে মানে খুব আরামের জার্নি, ঠিক আছে। তো যাই হোক এখানে এখন আমরা যেগুলো ইউজ করলাম, এখন কোয়েশ্চেন হচ্ছে যে হাউ মেনি অফ দিস মেথডস শুড আই ইউজ, আপনি এইগুলোর মধ্যে এখন কোন মেথডটা আপনি ইউজ করবেন। 4টা মেথড আমরা বললাম না, সবগুলো ইউজ করতে পারেন। এই 4 মেথডস ক্যান বি ইউজড ইন্ডিপেন্ডেন্টলি টুগেদার, আপনার যেভাবে খুশি সেভাবে আপনি ইউজ করবেন, যত দূর পারবেন সব সময় প্যারাফ্রেজ ইউজ করতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই এই ক্লাসের, just for your kind information, if you need any help about your IELTS preparation, you can send me an email here, Eureka IELTS pathway to success, eureka@gmail.com. IELTS এর এসে আপনারা লিখবেন, চেক করবেন, আমাকে পাঠিয়ে দিবেন। একটা বাক্য লিখে প্যারাফ্রেজ করবেন, প্যারাফ্রেজ করে লিখে পাঠিয়ে দিবেন, তাহলে আমি এগুলো চেক করতে পারবো। আর কি বলে, তাহলে আজকে এই ক্লাসের এই সেশনটা এই পর্যন্তই। আমরা হচ্ছে যে পরবর্তী সেশনে আমরা যাব। পরবর্তী সেশনে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে 25% মার্ক আপনি পাবেন হচ্ছে আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে এবং আইএলটিএস এর স্পিকিং এর ক্ষেত্রে। সেটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আজকে যে সেশনটা আমরা আলোচনা করলাম, আমি জাস্ট একজন বা দুজনের কাছ থেকে আমি শুনবো যে ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা বা কতটুকু বুঝতে পেরেছেন। আমি লেকচারটা পাঠিয়ে দিব সবাইকে ইনফ্যাক্ট। তো জাস্ট আমি একজন দুজনের কাছ থেকে ভার্চুয়াল হ্যান্ড আপ করেন, যে যদি কেউ বলতে চান জাস্ট এক 30 সেকেন্ডের মধ্যে বলে দিবেন যে ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। যে বুঝতে পারছেন সেই বলেন, যে বুঝতে পারেন না সে তাকে পুরো ক্লাসের রেকর্ডটা দেওয়া হবে, সে পরবর্তীতে ক্লাস করে আমাকে
মতামত জানাতে পারবে, সমস্যা নেই। কে ক্লিয়ারলি শুনতে পাইছেন? ক্লিয়ারলি মতামত দেন। বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। ব্যাপারটা বুঝতে পারছি। ওই যে ওয়ার্ড সিনোনিম ব্যবহার করতে হবে। আর একটা হচ্ছে ওয়ার্ডকে একটু ঘুরাই বলতে হবে আর কি। ওয়ার্ডের মিনিং রেখে একটা ঘুরাই বলতে হবে। সেন্টেন্সটাকে মিনিং ঠিক রেখে ঘুরাই বলতে হবে। আচ্ছা, আচ্ছা। আর বিভিন্ন ধরনের আমরা এর সাথে কানেক্টিং ওয়ার্ড যেমন সুপার গ্লু, কস্টেপ এগুলা ব্যবহার করে সেন্টেন্সটাকে আর একটু লেন্দি করে এবং মিনিংটা চেঞ্জ হতে পারবে না। মিনিংটা একই রেখে কস্টেপ এবং সুপার গ্লু ব্যবহার করে সেটাকে একটু ভালো করা যায় আর কি সেন্টেন্স। ওইটাই দেখলাম ভালোই হয়েছে। আপনার মতো করে এভাবেই করতে হবে। আচ্ছা, আচ্ছা। কোনো কোয়েশ্চেন আছে কি জি। যে কোথাও বুঝতে পারেন নাই, এরকম কি কোনো বিষয় আছে যে বুঝেন নাই বা এরকম কিছু? এনিওয়ান? না এখনো স্যার বুঝতেছি ইনশাআল্লাহ। আস্তে, আস্তে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। না, এটা হচ্ছে বেসিক এর ক্লাস। আমি যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা বোঝা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা না বুঝলে এটা হলো এবিসি, আইএলটিএস এর এবিসি। তাহলে আমি নেক্সট সেশনে শুরু করব। আমরা একটা উইল টেক 5 মিনিটস ব্রেক ফর এভরিওয়ান। 5 মিনিট অ্যাকচুয়ালি ব্রেকের দরকার নাই, কিন্তু আমি জানি একটু ব্রেক নিলে হয়তো একটু সোজা হয়, একটু সবাই 5 মিনিটের জন্য আমরা একটা ব্রেক নেই। আমরা সেকেন্ড সেশনে চলে যাব। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং দ্য ক্লাস।